আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। পেশাদারিত্ব, একতা, নিয়মানুবর্তিতা এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে বিশ্বে টিকে থাকা কঠিন, বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উত্থাপন আগামীকাল। বর্তমান সরকারের প্রথম বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে থাকছে বিশেষ অগ্রাধিকার। দেশের বিদ্যমান সমস্যা সমাধানে মেধার বিকাশ ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যেতে হবে, বললেন ডাক্তার জুবাইদা রহমান। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষ, রায় যে কোনো দিন। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে 5ম মার্কিন নৌবহর ও জর্দানে বিমান ঘাঁটিতে হামলা ইরানের। এবং মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে 86 রানে হারিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পেশাদারিত্ব, একতা, নিয়মানুবর্তিতা এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে বিশ্বে টিকে থাকা কঠিন। আজ সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, শুধুই অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। শামসুল আলমের রিপোর্ট। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের সদস্যরা। ফলে বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের সুনাম ও অবস্থান আজ প্রতিষ্ঠিত। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের এই গৌরবের ইতিহাস একদিনে অবশ্যই রচিত হয়নি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, একটি দেশের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, সম্মান এবং সাহসের প্রতীক। এই গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর কর্তব্য। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তি রক্ষা দিবসের এই দিনে আমি সারা বিশ্বের সেই সব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগ করেছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে 1988 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের 175 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন, আহত হয়েছেন অনেকে। আমি আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। হতাহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সহানুভূতি এবং সমবেদনা। বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে আপনাদের নিষ্ঠা, কর্তব্য এবং সর্বোচ্চ পেশাদারিত্বের কারণেই বিশ্ব মঞ্চে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সুনাম ও অবস্থান সুদৃঢ়ভাবে ধরে রাখতে সক্ষম হচ্ছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এটি আপনাদের সাহস এবং গভীর দায়িত্ববোধের প্রতিফলন বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন।
তারেক রহমান বলেন, বাংলাদেশ সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিময় পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক কূটনীতি ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। যারা সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালন করছেন অথবা সরকারি কিংবা জনপ্রশাসনে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশটা আমাদের সবার। আমরা দেশে কিংবা বিদেশে যেখানেই যে দায়িত্বই পালন করি না কেন, সেই দায়িত্বটি যথাযথভাবে পালন করাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। বাংলাদেশে সবসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক রাষ্ট্রীয় মর্যাদার নীতিতে বিশ্বাস করে। আমাদের সংবিধানে বিশ্ব শান্তি, আন্তর্জাতিক সহ অবস্থান এবং ন্যায় বিচারের প্রতি যে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে, আমরা তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। একটি স্বাধীন ও আত্মমর্যাশীল জাতি হিসাবে রাজনৈতিক অঙ্গনে সবসময় শান্তি, বৈশ্বিক স্থিতিশীলতা এবং মানবতার পক্ষে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ যে কোনো আগ্রাসন ও সংঘাতের বিরুদ্ধে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে বহুপাক্ষিক কূটনৈতিক ও জাতিসংঘ সনদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি ক্যারল ফ্লোর স্মেরেজনিয়াক, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় 2025 সালের 13 ডিসেম্বর শাহাদত বরণকারী 6 সেনা সদস্যের পরিবারের সদস্য এবং আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পরে বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। শামসুল আলম, বিটিভি নিউজ। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট উত্থাপিত হতে যাচ্ছে আগামীকাল। বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের প্রথম বাজেট এটি। দেশে মানব সম্পদ উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি অর্জনে এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। জাতীয় বাজেটে এই দুই খাতের গুণগত মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সেবা সম্প্রসারণে বরাদ্দ আরও বৃদ্ধির প্রস্তাব করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, জাতীয় বাজেটে বরাদ্দ বৃদ্ধির চেয়েও সঠিক তদারকি ও কার্যকর বাস্তবায়ন বেশি গুরুত্বপূর্ণ। খালিদ আহসানের প্রতিবেদন। বৃহস্পতিবার 2026-27 অর্থবছরের জন্য প্রায় 9.5 লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এটি। অনেক বছর পরে একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা একটা রাজনৈতিক দল বাজেট দিচ্ছে, ফলে এই বাজেটের একটা রাজনৈতিক গুরুত্ব রয়েছে। রাজনৈতিক গুরুত্বের প্রথম জায়গাটা হচ্ছে যে সব রাজনৈতিক দলগুলো যখন একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে, তখন সে জনগণের কাছে এক ধরনের প্রতিশ্রুতি দেয়, এবং সেই প্রতিশ্রুতিটা আমরা দেখি ইশতেহারের মধ্যে দিয়ে। ফলে এই ইশতেহার যে সমস্ত প্রতিশ্রুতি দলটি দিয়েছে, ক্ষমতাসীন দলটি দিয়েছে, সেগুলির প্রতিপালন করা, বাস্তবায়ন করা হচ্ছে এই সরকারের একটা নৈতিক এবং রাজনৈতিক দায়িত্ব। ফলে এই বাজেটে আমরা সেটার একটা প্রতিফলন দেখব বলে আশা করছি। প্রস্তাবিত জাতীয় বাজেটে উন্নয়ন ও মানব সম্পদকে অগ্রাধিকার দিয়ে এই বাজেটে বেশ গুরুত্ব পাচ্ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে 35,530 কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব রাখা হচ্ছে, যা চলতি অর্থবছরের তুলনায়
দ্বিগুণেরও বেশি। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে মানব পুঁজি তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এবং এই মুহূর্তে বাংলাদেশে আমাদের এই দুটো খাতই হচ্ছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাওয়ার মতো অবস্থায় রয়েছে। কারণ আপনি জানেন যে জনমিতিক লভ্যাংশ যদি পেতে হয় এই দুটো খাতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, দীর্ঘ সময় আমরা পার করেছি, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য খাত হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই ছিল সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে কম বরাদ্দ। যদি শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ করেন, বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, আমরা দেখতে পেয়েছি, আমাদের গবেষণায় দেখতে পেয়েছি যে তার আউটকামটা সেটি অত্যন্ত ফলপ্রসূ হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে কাঙ্ক্ষিত মাত্রায় এখন পর্যন্ত বাজেট সেভাবে পর্যাপ্তভাবে বরাদ্দ আসেনি। তো এবার যেটা আমরা ধারণা করছি যে 14,000 থেকে 35,000 টাকার মতো এরকম স্বাস্থ্য খাতে, তো এটি অবশ্যই একটা আশাপ্রদ জায়গা। কারণ আপনি জানেন যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রের যে ব্যয়, এবং আপনি যদি মনে করেন যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার যেটাকে আমরা বলি, এখানে দেখা যাচ্ছে এই দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের দেশেই সবচেয়ে বেশি নাগরিকরা সবচেয়ে বেশি ভোগান্তির, বা এই ক্ষেত্রে তাদের ব্যয়টা বেশি ঘটে। এক্ষেত্রে সরকার যদি এইখানে আপনার কর্মকৌশল নেয় বা পর্যাপ্ত বাজেট ব্যবহার করে, সেটি হয়তোবা নাগরিকদের জন্য সুফল বয়ে আনতে পারে। শিক্ষা খাতেও চলতি অর্থবছরের চেয়ে প্রায় 10,000 কোটি টাকা বেশি বরাদ্দ রাখার প্রস্তাব করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো হলে দীর্ঘমেয়াদে উৎপাদনশীলতা বাড়বে, কমবে দারিদ্র্য এবং শক্তিশালী হবে অর্থনীতি। স্বাস্থ্যক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে এই দুটো ক্ষেত্রেই আমার কাছে মনে হয়েছে যে বাজেটের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট ঘাটতি রয়েছে। অতীতেও যদি লক্ষ্য করে দেখেন, আমাদের যে বাজেটগুলো বরাদ্দ ছিল সেগুলো কিন্তু সঠিকভাবে তারা ব্যবহার করতে পারেনি, মানে যা বরাদ্দ ছিল সেটিরই ব্যবহার করতে পারেনি। তাহলে আমি বলবো সরকারকে গুরুত্ব দেওয়ার এই জায়গায় যে কেন আমি বাজেট যথাযথভাবে যেটা বরাদ্দ দেওয়া হয় সেটি সঠিক সদ্ব্যবহার কেন করতে পারছে না। সরকার একদিকে তাকে বাজেট বাড়াতে হবে, তাকে বরাদ্দ দিতে হবে, কারণ এই জায়গাগুলো তার অগ্রাধিকারের মধ্যে আছে। কিন্তু একই সাথে আমার রাজস্ব সংগ্রহের যে উৎসগুলো, সেই উৎসগুলোকে যদি আমি কার্যকর করতে না পারি, এবং যে ব্যয়টা করছি সেই ব্যয়ের মান এবং সেখানে আমার সাশ্রয়ী করা, অপচয় রোধ করা, এই জায়গাগুলো যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে এই বিপুল বরাদ্দ দেওয়া কিংবা বিরাট আকারের বাজেট বরাদ্দ দেওয়াতে আসলে শেষ পর্যন্ত সাধারণ মানুষের জীবনে বা বাংলাদেশের রাষ্ট্র সমাজে যে খুব বড় পরিবর্তন হবে, সেটা নিয়ে আশাবাদী হওয়া খুব কঠিন। এক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, দুর্নীতি রোধ এবং সঠিক তদারকি নিশ্চিত করা না হলে কাঙ্ক্ষিত সুফল মিলবে না বলেও সতর্ক করছেন বিশ্লেষকরা। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। দেশীয় প্রযুক্তির ব্যবহারে কর সেবায় এসেছে বড় পরিবর্তন। ঘরে বসেই অনলাইনে রিটার্ন দাখিল করছেন লাখো করদাতা, এতে কমেছে সময় ও ভোগান্তি। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় প্রযুক্তির এই উদ্যোগ কর প্রশাসনের স্বচ্ছতা ও দক্ষতা বাড়াচ্ছে। আর এনবিআর বলছে, আগামীতে মোবাইল অ্যাপস, কর্পোরেট রিটার্ন, ডিজিটাল অডিট সহ নানা সেবা চালুর মাধ্যমে আরও আধুনিক ও স্বয়ংক্রিয় করা হবে কর সেবা। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। কর অফিসে লম্বা লাইন, ফাইল হাতে দৌড়ঝাঁপ আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। কয়েক বছর আগেও আয়কর রিটার্ন জমা দেওয়ার চিত্র ছিল এমনই। এখন সেই কাজই ঘরে বসে কয়েক মিনিটে করছেন করদাতারা। মুঠোফোন কিংবা ল্যাপটপে অনলাইনে রিটার্ন জমা দিয়ে সঙ্গে সঙ্গে পাচ্ছেন কর সনদ ও প্রাপ্তির স্বীকারপত্র। প্রচুর ডকুমেন্ট টেম্পারিং হতো আগে, ইভেন ডকুমেন্ট ডেস্ট্রয় হতো, ফাইল গায়েব হয়ে যেত। এখন যখন ডিজিটাল সিস্টেমে অনলাইনে যখন সব রেকর্ডেড হয়ে যাচ্ছে, এটা টেম্পারিং করার কোনো সুযোগ নেই। এখানে আপনার ট্রান্সপারেন্সিটা 100% এনশিওর হচ্ছে, ফলে কেউ ফাঁকি দিতে চাইলেও খুব দ্রুত এটা ট্র্যাক করা যাচ্ছে। এনবিআরের সঙ্গে কাজ করে দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান সিনেসিস আইটি তৈরি করেছে এই রিটার্ন প্ল্যাটফর্ম। 2025-26 কর বর্ষে এই প্ল্যাটফর্মে 50 লাখের বেশি করদাতা রিটার্ন জমা দিয়েছেন, যার পরিমাণ প্রায় 20,000 কোটি টাকা। দেশি আমাদের যে সফটওয়্যার ডেভেলপার আছে, তাদেরকে দিয়ে করার সবচেয়ে বড় সুবিধাটা এই, তাদেরকে আমরা সবসময় হাতের কাছে পাই এবং তাদের সাথে আমাদের কমিউনিকেশন করাটা খুবই সহজ হয় এবং তারা খুব দ্রুত এই কাজগুলো, প্রবলেমগুলো সলভ করতে পারে। এবং আমাদের এই রিটার্ন যারা ডেভেলপ করেছে, সিনেসিস আইটি, এই সফলতা দেখিয়ে তারা এখন পৃথিবীর অন্যান্য দেশে কাজ করা শুরু করেছে। এটা আমি মনে করি আমাদের জন্য একটা গর্বের বিষয়। সংশ্লিষ্টরা বলছেন, অনলাইন রিটার্ন বাধ্যতামূলক হওয়ার পর কর প্রশাসনে এসেছে বড় পরিবর্তন।
আর এতে কারিগরি সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপিয়ান ইউনিয়নের আরেকটা পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম আসছে নতুন, যেটার আওতায় আমরা কর্পোরেট রিটার্নকে সাপোর্ট দিব এবং আরও বিভিন্ন ডিজিটাইজেশনের ক্ষেত্রেও ভবিষ্যতেও সাহায্য সহযোগিতা করব, আর্থিক এবং কারিগরি। আমরা চেষ্টা করব সামনে যে এটা মোবাইল অ্যাপ তৈরি করার জন্য, যাতে করে রিটার্নগুলো মোবাইলেও দেওয়া যায়। আগামী বছর থেকে আমরা কর্পোরেট রিটার্নটাকে অনলাইন করছি, সেই কাজটা আমরা অনেক দূরে এগিয়ে গেছে। আগামী বছর থেকে এই রিটার্ন সিস্টেম থেকে আমরা ট্যাক্সপেয়ারদেরকে রিফান্ড দেব। ট্যাক্সপেয়ারদের কোথাও আসতে হবে না, তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি তার রিফান্ডটা ট্রান্সফার হয়ে যাবে তার অ্যাকাউন্টে। বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় প্রযুক্তি স্থানীয় বাস্তবতা বুঝে কার্যকর সমাধান দিতে সক্ষম হয়েছে, যে কারণে দেশীয় কোম্পানির কোনো বিকল্প নেই। সে আমেরিকার রিকোয়ারমেন্ট, ইউকে রিকোয়ারমেন্ট, ইউরোপের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারে, আমার দেশের রিকোয়ারমেন্ট আমরা পারবো না? ডেফিনেটলি উই আর কেপেবল। সো কেপেবিলিটির জায়গাতে কোনো ঘাটতি নাই, জাস্ট ট্রাস্টের জায়গাতে ওদের কাজ দিতে হবে। সো টেকনোলজি ইজ দেয়ার, অ্যাক্সেস ইজ অলসো দেয়ার। এখন ইমপ্লিমেন্টেশনের জায়গাটা যদি গভর্নমেন্ট মানুষকে সহজে বোঝাতে পারে, তাহলে এটা আসলে আমাদেরকে ট্যাক্স কালেকশনে অনেক বড় ভূমিকা রাখবে। ই রিটার্ন প্ল্যাটফর্মে ধাপে ধাপে নির্দেশনা থাকায় অনেকেই এখন নিজেরাই করছেন রিটার্ন দাখিল, আর এতে রাজস্ব আদায় আগামীতে আরও বাড়বে বলে মত সংশ্লিষ্টদের। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। দেশের বিদ্যমান সমস্যার সমাধানে মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মানসিকতা নিয়ে তরুণদের এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার জুবাইদা রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে অর্থনৈতিক সমৃদ্ধি ও সবুজ বিপ্লবের কার্যকর হাতিয়ার হিসেবে কাজে লাগাতে হবে। বিজ্ঞান চর্চার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্ব আরোপ করে ডাক্তার জুবাইদা রহমান বলেন, পরিবেশ সুরক্ষায় এবং দেশের বিভিন্ন সমস্যার সমাধানে শিক্ষক ও শিক্ষার্থীরা বড় অবদান রাখতে পারে। একই সঙ্গে বৃক্ষরোপণকে গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের সবুজ বিপ্লবে রূপান্তরের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। গতানুগতিক কর্মসূচির মধ্যে না রেখে বরং জনগণের অংশগ্রহণে অর্থনৈতিক, সামাজিক ও প্রজন্মগত উন্নয়নের এক সবুজ বিপ্লবে রূপান্তর করা যায়। বিজ্ঞানের অভিনব ইনোভেশনের মাধ্যমে আমাদের অনগ্রসর দেশটাকে নিশ্চয়ই সাহায্য করা যায়। মেধার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে প্রতিযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। সুস্থ প্রতিযোগিতা সমাজে উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলবে। প্রাণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে নতুন ইনোভেশনের মাধ্যমে। ইনশাআল্লাহ বিজ্ঞানের বিভিন্ন ইনোভেশনের ফলে দেশের বহু সমস্যার সমাধান হবে। শুধু চাই আমাদের আকাঙ্ক্ষা, উদ্যোগ, অধ্যবসায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আফম ইউসুফ হায়দার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম বক্তব্য রাখেন। দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। আজ জাতীয় প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীদের অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে। ডেঙ্গু পরিস্থিতিতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে চিকিৎসকদের প্রয়োজনীয় যে কোনো বিষয় দ্রুত জানাতে হবে। এক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কেনান। এতে আরও বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব এর সাবেক মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম, ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক এমপি শামীম ওসমান ও তার ছেলে অয়নসহ 12 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ দুপুরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য দিচ্ছেন শহীদ আবুল হাসান স্বজনের বড় ভাই আবুল বাশার অনিক। এছাড়াও একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক ব্যক্তিকে গুলি করা সহ 2 জন হত্যা মামলার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে জেরা করা হয়। অন্যদিকে ট্রাইব্যুনাল 2 কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 3 অভিযোগে আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। রায় যে কোনো দিন। মামলাটিকে রায়ের জন্য অপেক্ষমান রেখেছেন ট্রাইব্যুনাল 2। যুক্তি তুলে ধরছেন আসামি পক্ষের আইনজীবীরা। এর আগে গতকাল প্রথম দিনের যুক্তি উপস্থাপন করেন আসামি পক্ষ। এবার আন্তর্জাতিক সংবাদ। ইরান ও ইসরায়েলের মধ্যে হামলা সাময়িক বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্র ইরান নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। হরমুজ প্রণালীতে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্তের জেরে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে বাহরাইন ও জর্দানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি চলছে দুদেশের তীব্র বাকযুদ্ধ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতির মধ্যে বন্দর আব্বাস সহ দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বাহরাইনে মার্কিন 5ম নৌবহর ও জর্ডানে মার্কিন বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। আইআরজিসির এক বিবৃতিতে জানিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে এসব হামলা পরিচালনা করা হয়েছে। বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে পাল্টা জবাব হিসেবে এই অভিযানে মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন বিমান ও নৌঘাটির 21টি নিশানায় আঘাত হানা হয়েছে। পাশাপাশি ইরানের আকাশ সীমায় একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এর আগে ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে হরমুজ প্রণালীতে সোমবার একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত করার পাল্টা জবাব হিসেবে ইরানে এই হামলা চালানো হয়েছে। সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের উত্তরাঞ্চলে আকাশ নিরাপত্তা ও রাডার সিস্টেম লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে মার্কিন হামলা শেষ হয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে। সংবাদ গণমাধ্যমগুলো জানিয়েছে বন্দর আব্বাস কেশমদ্বীপ, সিরিক জাস্ক ও কুই মোবারককে এই হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগে হেলিকপ্টার ভূপাতিত করার জবাব খুবই কঠোর ও শক্তিশালী হবে বলে সতর্ক করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সোমবার হরমুজ প্রণালীতে বিধ্বস্ত হওয়া মার্কিন অ্যাপাসি হেলিকপ্টারটিকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা হয়নি। ওই অঞ্চলের উত্তপ্ত পরিস্থিতির কারণে অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটে থাকতে পারে। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের সংকল্প পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী কোনো আক্রমণ বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না। নিরাপদে থাকতে চাইলে তাদের অঞ্চল যুক্তরাষ্ট্রকে ছেড়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সীমা শারমিন, বিটিভি নিউজ। যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে লেবাননের বিভিন্ন অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় গত 24 ঘন্টায় নিহত হয়েছে 14 জন এবং আহত হয়েছে 44 জন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে টায়ার শহরের কাছে আল মাসাকেনে 11 জন নিহত হয়েছে, আহত হয়েছে শিশুসহ 35 জন। ইলবুসে অপর এক হামলায় নিহত হয়েছে 3 জন, আহত হয়েছে 9 জন। পাকিস্তান শাসিত কাশ্মীরের রাওয়ালকোটে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত 30 জন নিহত হয়েছেন। এ ঘটনায় 200 জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। নিহতদের মধ্যে পুলিশ, বিক্ষোভকারী ও সাধারণ পথচারীরাও রয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। আগামী 27 জুলাই অনুষ্ঠিতব্য সাধারণ
নির্বাচনকে ঘিরে এমন উত্তেজনার মধ্যে পুরো অঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিল স্থানীয় নাগরিক অধিকার ভিত্তিক সংগঠন যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি। ধর্মঘটের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় এবং বিভিন্ন এলাকায় কঠোর বিধি নিষেধ জারি করে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিতর্কিত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় যৌথ আওয়ামী অ্যাকশন কমিটিকে নিষিদ্ধ ঘোষণা করে প্রশাসন। এরপর থেকে বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এক দাবিতে বলা হচ্ছে বাংলা ইতিহাস ও দর্শন বিষয়ে অনার্স কোর্স বাতিল হচ্ছে। তবে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে বাংলা ইতিহাস ও দর্শন বিষয় বাতিলের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আরও জানাচ্ছেন সীমা শারমিন। বাংলা ইতিহাস দর্শনের অনার্স কি সত্যিই বাতিল হচ্ছে? না, বিষয়টি আসলে গুজব। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে যা দ্রুত ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিল হচ্ছে, কিন্তু এটা সম্পূর্ণ বানোয়াট। ছড়ানো প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নতুন খসড়া মডেল অনুযায়ী বাংলা ইতিহাস দর্শন সহ প্রায় 6টি বিষয়ে অনার্স কোর্স পুনর্গঠন বা বাতিল করে সেগুলো অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়ের পরিকল্পনা করা হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তার বরাতে এমন তথ্য দেয়া হয়। শিক্ষামন্ত্রী নিজে 9 জুন সচিবালয়ে বলেছেন, এমন কোনো আলোচনাই হয়নি। বাংলা আমাদের মাতৃভাষা, এটা কি বাদ দেওয়া যায়? শিক্ষা সচিবও জানিয়েছেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। একজন কর্মকর্তা শুধু প্রাথমিক আলোচনা করেছিলেন। তাহলে গুজব ছড়ালো কেন? কারণ কিছু পত্রিকা খসড়া মডেলে পুনর্গঠনকে বাতিল বলে রিপোর্ট করে। বাংলা ইতিহাস দর্শন আসলে বাতিল হচ্ছে না, গুজবে বিভ্রান্ত হবেন না। সীমা শারমিন, বিটিভি নিউজ। চট্টগ্রামে প্রশিক্ষণ প্রাপ্তদের চাকরি প্রদান উপলক্ষে কোর্স সমাপনী চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। আজ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চট্টগ্রামের উদ্যোগে কার্যকর সাক্ষরতা ও ব্যবহারিক দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। প্রকল্পের আওতায় 4টি ট্রেডে মোট 73 জন প্রশিক্ষণার্থীকে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়। এর মধ্যে 46 জনকে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে। বক্তারা দক্ষ মানব সম্পদ গঠনে এ ধরনের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণ প্রাপ্তদের কর্মজীবনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেয়ার বাজারের খবর। একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আবারও শেয়ারের দরপতন হয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্য সূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,244.21, যা গতকালের চেয়ে শতকরা 0.48 ভাগ কম। এছাড়া CAC 30-এর মূল্য সূচক দাঁড়ায় 13,421.69, যা গতকালের চেয়ে শতকরা 0.17 ভাগ কম। আজ 237টি কোম্পানির 80,88,845টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 24,33,51,000 টাকারও বেশি। এর মধ্যে 108টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 99টির কমেছে এবং 30টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর।
আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার 122 টাকা 75 পয়সা, সিঙ্গাপুর ডলার 95 টাকা 42 পয়সা, অস্ট্রেলিয়ান ডলার 86 টাকা 28 পয়সা, কানাডিয়ান ডলার 88 টাকা 1 পয়সা, হংকং ডলার 15 টাকা 48 পয়সা, ইউরো 141 টাকা 70 পয়সা, ব্রিটিশ পাউন্ড 164 টাকা 26 পয়সা, সৌদি রিয়াল 32 টাকা 30 পয়সা, কাতার রিয়াল 33 টাকা 27 পয়সা, ইউএই দিরহাম 33 টাকা 3 পয়সা, কুয়েতি দিনার 394 টাকা 79 পয়সা, মালয়েশিয়ান রিঙ্গিত 29 টাকা 83 পয়সা, থাই বাথ 3 টাকা 68 পয়সা, ভারতীয় রুপি 1 টাকা 28 পয়সা এবং চীনা ইউয়ান 18 টাকা 11 পয়সা। এবার খেলার খবর। ক্রিকেট। দীর্ঘ 21 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে আবারও অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস টার্ন পদ্ধতিতে 86 রানের বড় জয় তুলে নেয় মেহেদী হাসান মিরাজের দল। ওয়ানডে ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। 2005 সালে কার্ডিফে স্মরণীয় জয়ের পর আবারও অস্ট্রেলিয়াকে পরাজিত করল টাইগাররা। মাহবুবুর রহমানের প্রতিবেদন। ওয়ানডেতে এর আগে 22 বারের দেখায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় ছিল কেবল এক ম্যাচে। সেটা এসেছিল 2005 সালে। 2015 বিশ্বকাপ থেকে ওয়ানডেতে বাংলাদেশের উত্থানের পর বাকি সব টেস্ট খেলুড়ে দেশকে এই ফরম্যাটে হারালেও অজিরা ছিল অধরা। এবার ঘরের মাঠে সেই অজীবন। 4 বছর পর দলে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকতের অলরাউন্ড পারফরমেন্সে 21 বছর পর অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ। হোম অফ ক্রিকেটে টসের ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ গতি আনেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লের প্রথম 10 ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় 1 উইকেটে 62 রান। 50 করেই আউট হয়ে যান তানজিদ তামিম। ফেরার আগে 44 বলে 7-4 1 ছক্কায় 54 রান করেন। তার বিদায়ে ভাঙে 96 রানের জুটি। এরপর উইকেটে আসা লিটন কুমার দাস অবশ্য থিতু হতে পারেননি, আউট হন 7 রান করে। 57 বলে 50 করা শান্ত আউট হন 86 বলে 67 রান করে। এ সময় 34 রানের ভেতর 3 উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও 4 বছর পর ওয়ানডেতে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। 75 রানের জুটিতে হৃদয় ফেরার আগে করেন 31 রান। সঙ্গে হারালেও মোসাদ্দেকের ব্যাটে বাংলাদেশের রানের চাকা ঠিকই সচল ছিল। 49 বলে 50 পূর্ণ করার পর 44তম ওভারে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে প্রথম 3 বলেই হাঁকান 2-4 1 ছক্কা। 45 ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় 250 রান। এরপর তাসকিন ও মোসাদ্দেক শেষ 5 ওভারে 34 রান যোগ করেন। বাংলাদেশের ইনিংস থামে 8 উইকেটে 284 রানে। 70 বলে 86 রানে অপরাজিত থাকেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার ব্যাটে ছিল 7টি 4 এবং 3টি ছক্কার মান। জবাবে 285 রানের টার্গেটে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে শুরু থেকে চাপে পড়ে যায় সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। 42 ওভার 2 বলে 9 উইকেট হারিয়ে 191 রান তুলতেই হঠাৎ বৃষ্টি হানা দেয় ম্যাচে, যা ম্যাচের গতিপথ বদলে দেয়। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা শুরু না হলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে 86 রানের বড় জয় পায় বাংলাদেশ। অজিতের পক্ষে ক্যামেরুন গ্রিন অপরাজিত 52 এবং অ্যালেক্স কেরি 47 রান সংগ্রহ করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 4টি উইকেট শিকার করেন নাহিদ রানা। এই জয়ের মাধ্যমে অস্ট্রেলিয়ার বিপক্ষে দীর্ঘদিনের হতাশা কাটিয়ে নতুন আত্মবিশ্বাস পেল টাইগাররা, যা ভবিষ্যতের জন্য বড় প্রেরণা হয়ে থাকবে। মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ। ফুটবল। আগামীকাল থেকে উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পর্দা উঠছে গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের 23তম আসরের।
48টি দলের এই রেকর্ড ব্রেকিং টুর্নামেন্টে মোট 12টি গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করবে বিশ্বসেরারা। নতুন ফরম্যাটে গ্রুপ পর্বের বৈচিত্র্য যেমন অনেক বেড়েছে, তেমনি নকআউট পর্বে যাওয়ার সমীকরণও বদলে গেছে। প্রতিটি গ্রুপের শীর্ষে 2টি দলের পাশাপাশি সেরা 8টি তৃতীয় স্থান অধিকারকারী দল শেষ 32-এ যাওয়ার সুযোগ পাবে। এ নিয়মের কারণে মাঝারি সারির দলগুলোর সম্ভাবনা অনেক বেড়ে গেছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে বিভিন্ন দলের শক্তিমত্তা ও সম্ভাবনা নিয়ে আরও একটি রিপোর্ট মাহবুবুর রহমানের। ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞের মঞ্চ প্রস্তুত। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ 2026-এ। ইতিহাসে প্রথমবারের মতো এই আসরে অংশ নিতে যাচ্ছে রেকর্ড সংখ্যক 48টি দল। 32 দলের সেই চিরচেনা গণ্ডি পেরিয়ে এবার লড়াই হবে আরও দীর্ঘ। ম্যাচ সংখ্যা 64 থেকে 1 লাফে বেড়ে হচ্ছে 104টি। মেক্সিকো সিটির ঐতিহাসিক সান্তিয়াগো আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে 39 দিন ব্যাপী এই ফুটবল উৎসব, যার রাজকীয় সমাপ্তি ঘটবে 19 জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে। এবারের আসরের প্রথম পর্ব 12টি গ্রুপে বিভক্ত। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স আপ ফ্রান্স এবং ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ড শুরু থেকেই শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে। স্বাগতিক মেক্সিকো গ্রুপ এতে ঘরের মাঠে সুবিধা পেলেও দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের চ্যালেঞ্জ সামলাতে হবে। গ্রুপ বিতে কানাডার তরুণ দল আর এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের মুখোমুখি হবে শক্তিশালী সুইজারল্যান্ড। এদিকে গ্রুপ সিতে সবার চোখ থাকবে 5 বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের দিকে। তবে কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো তাদের জন্য এক কঠিন পরীক্ষা হতে পারে। গ্রুপ ডিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে চাপে রাখতে প্রস্তুত অস্ট্রেলিয়া ও তুরস্কের মতো লড়াকু দলগুলো। জার্মানি গ্রুপ ইতে ফেভারিট হিসেবে মাঠে নামবে, যেখানে তাদের লড়াই হবে ইকুয়েডর, আইভরি কোস্টের গতিময় ফুটবলের সাথে। গ্রুপ আইতে দেখা যাবে এক রোমাঞ্চকর লড়াই, যেখানে ফ্রান্সের শক্তিশালী আক্রমণ ভাগের সামনে দাঁড়াবেন নরওয়ের গোলমেশিন আর্লিং ব্রাউট হালান্ড। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ জেতে সুবিধাজনক অবস্থানে থাকলেও আলজেরিয়া এবং অস্ট্রিয়ার রক্ষণভাগ ভাঙতে তাদের কৌশলী হতে হবে। অন্যদিকে সবার নজর থাকবে গ্রুপ কেতে। ক্রিশ্চিয়ানো রোনালদো শেষ বিশ্বকাপে পর্তুগালকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে কলম্বিয়ার উদীয়মান তরুণ দল। বেলজিয়ামের সোনালী প্রজন্মের জন্য এটি হয়তো শেষ সুযোগ। তবে মিশর ও ইরানের বাধা পার হওয়া তাদের জন্য সহজ হবে না। টুর্নামেন্টের অন্যতম ডেথ গ্রুপ বলা হচ্ছে গ্রুপ এলকে, যেখানে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার পুরনো দ্বৈরথের সাথে যোগ হয়েছে ঘানার প্রতিশোধের নেশা। 16টি অত্যাধুনিক ভেন্যুতে 3টি ভৌগোলিক জোনে ভাগ করে ভ্রমণ ক্লান্তি কমানোর চেষ্টা করেছে ফিফা, যাতে ফুটবলাররা তাদের সেরাটা দিতে পারে। 48টি দেশ, হাজারো স্বপ্ন, কিন্তু ট্রফি উঠবে মাত্র একটি দেশের হাতে। তরুণ তুর্কিদের উত্থান নাকি পুরনো পরাশক্তিদের রাজত্ব বজায় থাকবে? সব প্রশ্নের উত্তর মিলবে মাঠের সবুজ গালিচায়। ফুটবল জোরে কাঁপতে প্রস্তুত তো বিশ্ব? মাহবুবুর রহমান খোকন, বিটিভি নিউজ। প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগ আয়োজিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ আজ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর পিটিআই মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। প্রাথমিক শিক্ষা বিভাগ চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান বক্তব্য রাখেন। প্রতিযোগিতায় 21টি ইভেন্টে চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়। পরে বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। এবার আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5:08 এবং সূর্যাস্ত 6:37। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 3:13, ভাটা সকাল 9:26। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 3:58 এবং ভাটা রাত 9:46।